না, কারণ এই কদিনে তার স্পর্শতে খুব ভালোভাবে চিনে গেছে। তে কিছু বলতে যাবে ঠিক সেই সময় জিমিন চলে এলো। পরে কথা বলিস, এখন চল, গ্রিন রুমে প্রিন্সিপাল ম্যাডাম এসেছেন। জিমিনের কথা শুনে তে জিমিনের সাথে চলে এলো, শুধু একবার পিছন দিকে তাকিয়ে। গ্রিন রুমে আসতেই তে ম্যাডামকে সালাম দিল। তারপর পিছে এসে দেখতে পেল তাদের ইউনিভার্সিটি থেকে যারা যারা অংশগ্রহণ করেছে তারা সবাই উপস্থিত আছে, এমনকি লিসাও। তে জিমিনের দিকে তাকাতে জিমিন তের হাত শক্ত করে ধরে তের পাশে দাঁড়ালো। ম্যাডাম বলতে শুরু করলো, আমি শুধুমাত্র এখানে তোমাদের এটাই বলতে এসেছি যে আমাদের ইউনিভার্সিটির প্রেস্টিজ তোমাদের হাতে। এই ভেবে যেন নার্ভাস হয়ো না, এটা সামান্য একটা কম্পিটিশন। তোমরা এখানে তোমাদের বেস্টটা দেবে, দ্যাটস ইট। ইউনিভার্সিটির প্রেস্টিজ কথাটা মাথাতেই রাখবে না, নর্মাল কম্পিটিশনের মতো দেখবে, তাহলে লক্ষ্য পূরণ হবে। আর হ্যাঁ, একে অপরকে বিট করার কথা তো মাথাতেও আনবে না, কারণ এতে ক্ষতি হবে, লাভ হবে না। অল দ্য বেস্ট মাই স্টুডেন্টস। ম্যাডামের কথায় একটু হলো কনফিডেন্স আর রিলিফ দুটোই পেল সবাই। চিন্তা করিস না, সব ঠিক হবে। আর ম্যাডামের লাস্ট কথাটা মনে রাখিস, কাউকে টেক্কা দেওয়ার জন্য এই কম্পিটিশন নয়। তে বুঝলো জিমিন কথাটা লিসাকে টুন করেই বলল, কারণ কথাটা বেশ জোরে বলেছে জিমিন, যার কোনো প্রয়োজন ছিল না। তে তো পাশেই ছিল, আসতে বললেই পারতো। তে লিসার দিকে তাকাতেই ও মুখ ফিরিয়ে নিল। ওর হাবভাব দেখেই বোঝা যাচ্ছে ও ম্যাডামের লাস্ট কথার গুরুত্ব দেবে না। যাই হোক, সেসব কথা না ভেবে তে নিজের ডান্সে ফোকাস করলো। আমাদের নেক্সট পার্টিসিপেট কিম তাইয়ং, উনি আমাদের সামনে ডান্স করবেন। জিমিন থেকে বলল, এই তে যা, তোর নাম ডেকেছে। তে স্টেজে উঠবে, ঠিক সেই সময় দেখলো লিসা দাঁড়িয়ে আছে। ওর সামনে দিয়ে যেতে লিসা ওর হাতটা সামনে বাড়িয়ে রাস্তা আটকে বলে, এখনো সময় আছে, পার্টিসিপেট করিস না, জিততে তো পারবি না, বরং নিজের ক্ষতি হবে। এই থ্রেটটা কিছুদিন আগে দিল ভেবে দেখতাম, এখন আমার বাবার সময় নেই, সরি। তে কথাটা লিসার চোখে চোখ রেখে বলে মাথা নিচু করে এগোতেই দেখলো লিসা একটা পা বের করে দিয়েছে। তে লাফ দিয়ে ওর পা উপেক্ষা করে পেছন ফিরে বলল, পুরানো টেকনিক, নিউ কিছু ট্রাই কর। কথাটা বলে স্টেজের মাঝখানে গিয়ে দাঁড়ালো তে আর পারফরমেন্স করতে শুরু করলো। मशहूर मेरे इश्क की कहानी हो गई, जो जग ने न मानी तो मैंने बिठानी, कहा थी मैं देखो कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई। ভীষণ ভালো হয়েছে তে, তুই এত সুন্দর নাচতে জানিস। লিসার নাম অ্যানাউন্সমেন্ট হতেই লিসা গিয়ে স্টেজে পারফরমেন্স করতে শুরু করে। লিসা পারফরমেন্স খুব ভালো করে। জাংকুক এক কোণে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় লিসা জাংকুকের কাছে গিয়ে বলে, জাংকুক দেখো তো, আমার চোখে যেন কি একটা পড়েছে। জাংকুক বিরক্তি নিয়ে লিসার দিকে তাকিয়ে বলে, কই দেখি। জাংকুক লিসার চোখ এমন ভাবে দেখছিল যে দূর থেকে ওদেরকে কেউ দেখলে মনে করবে ওরা এক অপরকে কিস করছে। ঠিক সেটাই হলো। তে ওদেরকে দূর থেকে এভাবে দেখে মনে করেছে যে জাংকুক লিসাকে কিস করছে। তা দেখে তে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। গিয়ে ওয়াশরুমে ঢুকে তে কাঁদতে কাঁদতে বলে, মন চাইছে সবকিছু ছেড়ে চিরদিন দূরে চলে যাই। কেন সবসময় আমার সাথে এমন হয়? কষ্টগুলো কি শুধু আমার জন্য তুলে রেখেছে আল্লাহ? পারছি না, কিছুতেই আজ নিজের মনকে মানাতে পারছি না। এই তে কি হয়েছে, তুই এভাবে চলে এলি কেন? তে কোনো মতে কান্না চেপে জিমিনকে উত্তর দিল, আরে কিছুই না, চোখে মুখে জল দিতে এসেছিলাম, তুই যা, আমি ঠিক আছি। আচ্ছা। জিমিন চলে গেলে তে আরো কিছুক্ষণ বসে রইল। চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলো, চোখের জল থামার নাম নিচ্ছে না তে। কি হয়েছে তোর, বলতো, কাঁদছিস কেন? জিমিনকে দেখে তে কিছুক্ষণ চুপ করে রইল। ও কাছে আসতে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে বলবি তো, কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? না, বাবা মার কথা খুব মনে পড়ছিল। ও এই ব্যাপার, দেখতে একদম কাঁদবি না। আঙ্কেল আন্টি নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি? বান্ধবী না ভেবে বোন ভেবে নে আমার, তাহলেই তো হলো। জিমিন থেকে সোজা করে চোখের জল মুছে দিয়ে আবার বলল, দেখতে কারো ব্যবহারে কষ্ট পাস না। কেউ কারোর জন্য কখনো অপেক্ষা করে না, সময়ের সাথে সাথে সবাই এগিয়ে যায়। যারা অপেক্ষা করে তারা শুধুমাত্র কষ্ট পায়, জানিস তো? অপেক্ষাটা তো তখন সার্থক যখন যার জন্য অপেক্ষা করছিস সেও তোকে পাওয়ার জন্যই অপেক্ষা করে। সবকিছু দুদিক থেকে তাকাটা প্রয়োজন, বুঝলি? কোনো কিছু একতরফা হলে সেটার থেকে কোনো আশা রাখতে নেই। আশা জিনিসটা বড্ড খারাপ, জানিস নিশ্চয়ই। কথাটা বলা শেষে জিমিনের কল আসে আর জিমিন সেখান থেকে চলে যায়। তের কানে জিমিনের কথাগুলো বাজছে আর তে মনে মনে ভাবছে, সত্যিই তো, যে আমার জন্য ভাবে না আমি কেন তার জন্য ভাবতে যাবো? আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, আমায় নিজেকে শক্ত করে রাখতে হবে। কথাটা বলেই তে হোস্টেলের উদ্দেশ্যে প্রেশার্স পার্টি থেকে বেরিয়ে যায়। তে রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল। পিছন থেকে একটা গাড়ি তের দিকে তেড়ে আসছিল। ঠিক তখনই একটা ছেলে তেকে বাঁচিয়ে নেয়। আর একটু হলেই তের একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল। ভাগ্যিস ইউনো তেকে বাঁচিয়েছে। আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? আরে না, আমি ঠিক আছি। আর থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য।
জন্য। আর আপনি এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কেন? কিছু যদি হয়ে যেত? ইউনোর প্রশ্নের প্রেক্ষিতে কোনো উত্তর দিল না। তা দেখে ইউনো বলে, আচ্ছা বাদ দিন, আপনি কোথায় যাচ্ছিলেন বলেন, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসি। না না, আমি হেঁটেই চলে যেতে পারবো। ইউনো বেশি জোরাজোরি করাতে রাজি হয়ে যায় ইউনোর সাথে যাওয়ার জন্য। তারপর ইউনো তাকে ড্রপ করে দেয় হোস্টেলে। পরের দিন জিমিন ভার্সিটির গেট পেরিয়ে আসছিল, তখন ইউনোর সাথে তাদের দেখা হয়। ইউনো তাকে দেখা মাত্রই বলে ওঠে, হেই তে, কেমন আছো? ভালো, আপনি? এসব দেখে জিমিন চমকে বলে, তোরা কেউকে চিনিস? জিমিনের কথা শুনে ইউনো জিমিনকে বলে, এই তো কালকেই ওর সাথে আমার দেখা হয়েছে রাস্তায়। ও তো কেমন আছিস ইউনো? আর কেমন যাচ্ছে তোর দিনকাল? ভালোই, তোর? আমারও সেম। ইউনো আর জিমিনের কথা শেষ হওয়ার পর ইউনো তের দিকে এক হাত বাড়িয়ে বলে, আমরা কি ফ্রেন্ড হতে পারি? তেও ইউনোর দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যাঁ। এরপর থেকেই কদিনের মধ্যে ইউনোর সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে তে ও জাঙ্গুকের বয়সী, দুজনেই এমবিএ করছে। তে জিমিনের মুখে শুনেছে জাঙ্গুক আর ইউনো নাকি আগে একে অপরের বন্ধু ছিল, কিন্তু এখন তারা একে অপরের ভয়ঙ্কর শত্রু। তে মনে মনে ঠিক করলো তাদের দুজনের শত্রুতার কারণ খুঁজে বের করবে। তে ভার্সিটির মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক সেই সময় দেখতে পেল ইউনো একটা বেঞ্চের উপর বসে আছে। তে গিয়ে ইউনোর পাশে বসতেই ইউনো তের দিকে তাকিয়ে হেসে ওর হাতটা ধরল। তে ইউনোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপসেট? না, আমরা মানে আমি আর জাঙ্কুক ইউনিভার্সিটিতে আসার শুরুতেই ইউনিয়নে যোগ দিয়েছিলাম, কিন্তু যে যার মতো। জাঙ্কুক আর আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু ইউনিয়নে ঢোকার পর অল্পতেই ভালো হয়েছিল, সব ঠিক ছিল। কিন্তু পরেই লিসা আসলো ভার্সিটিতে। তার কিছুদিন আগেই ভর্তি হয়েছিল লিসা। বলতে পারো সবার প্রথম তখনও জাঙ্কুকের সাথে রিলেশনটা আমার ভালোই ছিল, কিন্তু তারপর কেমন হলো যে তোমরা একেবারে শত্রু হয়ে গেলে? শত্রু ঠিক নয়, আসলে লিসা আসতে না আসতে এক প্রকার উৎপাত শুরু করে দিল। ও যাকে ইচ্ছা তাকেই বিরক্ত করতে থাকে, অপমান করতে থাকে। এটা ঠিক লাগে না, কারণ লিসা নিজে প্রেসার হয়ে অন্য একটা প্রেসারের সাথে এভাবে ব্যবহার করতে পারে না। প্রেসার কি বলছি, ও তো ওর থেকে সিনিয়র, তাদের সাথেও এমন বিহেভ করতো শুধুমাত্র জাঙ্কুকের বয়ফ্রেন্ড, তাই জন্য ইউনো তের দিকে তাকিয়ে মাথা নাড়ল আর বলল, একদিন আমি লিসাকে কাজটা করতে বারণ করি, বাট ও কথা শোনে না। সেই সময় জাঙ্কুক এলে আমি মনে করি জাঙ্কুক আমাকে সাপোর্ট করবে, কিন্তু না, ও বলল তোর এসব বিষয়ে কথা না বলাটাই বেটার ইউনো। সেদিন থেকে আমি ওকে পরিষ্কার জানিয়ে দিই যে আমাদের গ্রুপ আলাদা আর ওর গ্রুপ আলাদা। ব্যাস, তারপর থেকে আমাদের মধ্যে আর কথা হয় না। তুমি জানো লিসার পরিচয়? হ্যাঁ, বাবার একমাত্র আদরের মেয়ে লিসা শুধু টাকা ভালোবাসে। যে ছেলের টাকা আছে সেই ছেলের সাথেই আটকে যায়। আর যদি জাঙ্কুকের থেকে কোনো বড় লোক ছেলেকে পায়, তাহলে জাঙ্কুককে বলতে ওর 2 মিনিটও লাগবে না। আর ওর বাবা, ওর বাবা তো আর কয়েকদিনের মধ্যেই হয়তো ভার্সিটির ডিরেক্টর হয়ে যাবে। তাই তো এত বাড়াবাড়ি করে। কেউ ওর কথা না মানলেই ইচ্ছা মতো স্টেপ নিতে পারে মিথ্যা বলে। জাঙ্কুকের কোনো দোষ নেই, উনি যা করেছেন ঠিকই করেছেন। বাট তুমি এটা কি বলছো? আনবিলিভেবল। কি করে এটাকে সাপোর্ট করছো তুমি? ইউনোর দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিলে একটু আগে, ভেবে দেখো। ইউনো তের কথা শুনে চুপ করে গেল। একটু বাবার পরে ওর মুখে হাসি ফুটে উঠল। তে জিজ্ঞেস করলো, জিমিনের সাথে কি করে পরিচয় হলো? তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? ইউনো চুপ করে গেল তের প্রশ্নে, হয়তো বলতে চায় না, তাই তে উঠে চলে আসবে ভাবলো। কিন্তু যেই না উঠতে যাবে ইউনো তের হাতের উপর হাত রেখে বলল, আসলে আমরা সবাই স্কুলে একসাথে ছিলাম। আমরা মানে লিসা, জিমিন, জাঙ্কুক, আমি আর ইউনো আর কিছু বলতে যাবে, ঠিক সেই সময় জাঙ্কুকের গলার গম্ভীর স্বর শোনা গেল, ভার্সিটিতে ছুটি হয়ে গেল, আপনারা কখন হোস্টেলে ফিরবেন শুনি? জাঙ্কুকের কথা শুনে পেছন থেকে তাকাতেই দেখলাম জাঙ্কুক তাদের দিকেই এগিয়ে আসছে। জাঙ্কুকের নজর এখনো ওদের হাতের দিকে। এটা দেখে তে হাত সরিয়ে দিল ইউনোর হাতের থেকে। তে আর ইউনো উঠে দাঁড়ালো। যখন জাঙ্কুক তাদের সামনে এসে 2 হাত পকেটে গুজে দাঁড়ালো। তুই যা, আমরা ঠিক বেরিয়ে পড়বো। হ্যাঁ, আমি জানি তোরা ঠিক বেরিয়ে যাবি। এখানে তো রাত কাটাবি না।